কি আলোচনা এই তো মোবাইল ঢুকছে, মোবাইল নামা। কেন আজকে হঠাৎ করে রাত্রি 9টার সময় তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করতে এসেছে আপনারা জানেন। তার কারণ যে দাবিগুলি নিয়ে আমাদের 10 জনের প্রতিনিধি দল আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল। আমি দাবিগুলোতে পরে আসছি কি দাবি ছিল এবং সেই দাবিগুলো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে শেয়ার করা হয়েছে। কিন্তু যেভাবে আমাদের 10 জনের মধ্যে 5 জন সাংসদ ছিল এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা সাংসদ তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা ভাববেন আমি কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছি, কেন বিজেপি বলছি না, কেন যার অধীনে দিল্লি পুলিশ বা সিআইএসএফ তাকে দোষ দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টটা রয়েছে সেই গভর্নমেন্টের দায় এখন নয়। পুরো মেশিনারি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে মুহূর্ত থেকে নির্বাচন ঘোষণা হয় চলে যায় ইলেকশন কমিশনের হাতে এবং সেখানে শান্তিপূর্ণভাবে 10 জন যদি বসে প্রতিবাদ জানায়, তাদের হাতে কি ছিল? বোম, বন্দুক, লাঠি কি ছিল? দোলা সেনের পায়ে অপারেশন হয়েছে 2 সপ্তাহ আগে, তাকে টানতে টানতে অমানবিকভাবে নিয়ে গেছে। ডেরেক ওব্রায়েন 3 বারের রাজ্যসভার সাংসদ, তৃণমূলের রাজ্যসভায় দলনেতা, তাকে চ্যাংদোলা করতে করতে নিয়ে গেছে দিল্লি পুলিশ। কোথা থেকে? ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে। কেন? তারা বাংলার মানুষের হয়ে ইলেকশন কমিশনকে অনুরোধ করতে গেছিল যাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এই ঘূর্ণিঝড়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারের বাড়ির কাজ যাতে রাজ্য সরকার শুরু করতে পারে, সেই অ্যাপ্রুভালটা যাতে ইলেকশন কমিশন দেয়। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা বলতে গেছিলাম এনআইএ ডিরেক্টর, সিবিআই ডিরেক্টর, ইডি ডিরেক্টর, ইনকাম ট্যাক্স ডিরেক্টর এরা চেঞ্জ হোক, কিন্তু তার সাথে আমাদের যে মেন দাবি ছিল, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জনসভা থেকে বলেছে, যে যেদিনকে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং ঝড় হয়েছে এবং তার কারণে প্রায় 1600 পরিবার এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরের দিন রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে যে আমরা কেন্দ্র থেকে টাকা চাইছি না, রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায়, সময় অপচয় না করে আমাদের সেই অ্যাপ্রুভালটা দেওয়া হোক। ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের অ্যাপ্রুভালের দরকার হতো না। যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, এমসিসি চলছে, আমাদের এই অ্যাপ্রুভালটা দরকার। আজকে প্রায় 8 দিন হয়ে গেছে, এখনো অ্যাপ্রুভাল দেয়নি। তার কারণ যে ইলেকশন কমিশনারকে ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী এবং তারই একজন সহকর্মী সেই রাজনৈতিক দলের বিজেপির নিয়োগ করেছে, তারা চায় না গরিব মানুষ বাড়ি পাক, তারা চায় না ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ বাড়ি পাক। আমাদের দ্বিতীয় দাবি ছিল যে গতকাল আমাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এসপি এনআইএ ধনরাম সিং এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে বিজেপির নেতার সাথে তিনি 26শে মার্চ অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার 10 দিন পরে তিনি বৈঠক করেছেন এবং গোপনে বৈঠক হয়েছে। আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে যে কেউ পুলিশ কমিশনার, এনআইএ ডিরেক্টর, এনআইএ এসপি বা এসপি পদমর্যাদার অফিসার বা সিবিআই পদমর্যাদার অফিসারে গিয়ে দেখা করবে। আমরা আজকে রাজভবনে এসেছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। আপনি তো অফিসে গিয়ে দেখা করবেন, আপনি সময় চেয়ে মেল করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন, সে তথ্য কোথায়? আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআইএ এর বাড়িতে গিয়ে, আমি যদি কালকে এসপি এনআইএ এর বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো? এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব
জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, এমএলএরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে 4টে ডিএম চেঞ্জ হবে, 5টা এসপি চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না? 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির, 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়? এটা কোইন্সিডেন্স? 27 তারিখ নোটিশ যাচ্ছে, 28 তারিখ নোটিশ যাচ্ছে, 29-এ যাচ্ছে, 30-এ যাচ্ছে, 1 তারিখে আসতে বলা হচ্ছে, 2 তারিখে আসতে বলা হচ্ছে। এটা তো কাকতালীয় নয়? নোটিশটা কেন 25-এ গেল না? নোটিশটা কেন 24-এ গেল না? নোটিশটা কেন 22-এ গেল না? আপনার অভিসন্ধি যদি সৎ থাকতো, আপনি যদি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর নোটিশ যাবে এবং কেন সে এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না? যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। ইলেকশন কমিশন বারবার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে, আমাদের বক্তব্য আমরা রেখেছি। আজকে 10 জন প্রতিনিধি দল তারা একই জিনিস বলে এসছে, যা আগেও আমরা বলেছিলাম, অভিযোগ করেছিলাম। আজকে আপনারা তথ্য দেখুন, এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক, তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট, সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না? তৃণমূলের বুথের সভাপতি, অঞ্চলের সভাপতি, তাদেরকে এনআইএ অ্যারেস্ট করবে, ভোর 4টের সময় গিয়ে অ্যারেস্ট করবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা 6টার সময় ক্যামেরা হাতে পৌঁছে যাচ্ছেন, 4টায় খবর না পেলে আপনি যাবেন কোত্থেকে? কলকাতা থেকে ভূপতিনগরের দূরত্ব কত? লোকাল পুলিশকে খবর দেওয়া হচ্ছে 5:45 সকালে যে ফোর্স পাঠান, আর সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হচ্ছে ভোর 4টের সময় রেড করতে যাচ্ছি, আমাদের সাথে চলো। আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা, চোখে দেখতে পায় না? যে পরিণতি হয়েছিল 2021 সালে, এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে। যেভাবে সর্বশক্তি প্রয়োগ করে আগে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করত, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে অভিযোগ করত, তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করত, রাজ্যপালের অফিসের বিরুদ্ধে করত, এখন সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে করছে। আপনি বলুন, আমি তথ্য দিচ্ছি, তারপরেও কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না? আমরা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবো। জিতেন তিওয়ারি বলেছে মানহানির মামলা করব, এখনো পর্যন্ত তো কুণাল ঘোষকে নোটিশ পাঠায়নি, আমাকে নোটিশ পাঠায়নি। পাঠাক, হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফুটেজ জমা দেবো। আমরা অভিযোগ করেছি ধনরাম সিং এর বিরুদ্ধে, ধনরাম সিং পারে না আমার বিরুদ্ধে মামলা করতে, করো, কত বুকের পাটা আছে দেখি। হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো। 52 মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে, এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করবো ভোটের সময়, ইডি কে ব্যবহার করবো, মাঠ ফাঁকা করে দেবো। ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? আমি সে কারণে বলেছিলাম যে বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে, এনআইএ ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে। এখনো তো 2টো আসনে প্রার্থী দিতে পারেননি, একটাতে এনআইএ ডিরেক্টরকে পাঠান আর একটা ইডি ডিরেক্টরকে পাঠান। আর যাদের তল্পিবাহকতা করে এরা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তারাও যদি নিজে লড়তে চায় এসে লড়ুক বাংলায়। দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে? শেষ কথা ইডি সিবিআই বলে, ভারতবর্ষের
শাসক দল বলে, না সাধারণ খেটে খাওয়া শ্রমিক বলে, কৃষক বলে? আমরা সেই কারণে আজকে যেভাবে টেনে হিচড়ে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বলল মন্দির মার্গের পুলিশ থানায় নিয়ে যাব, তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো। তারপর যেই আমাদের সাংসদেরা প্রতিবাদ করলো, আবার ঘুরিয়ে 1 ঘন্টা ঘুরপথে এদিক ওদিক চক্কর লাগিয়ে তারপর মন্দির মার্গে নিয়ে এসছে। এখনো তারা সেখানেই রয়েছে, তারা ধর্নায় বসে রয়েছে। তাদের অপরাধ কি? জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক। আপনি চাইছেন ফেয়ার ইলেকশন, ফ্রি ইলেকশন। এইভাবে ফ্রি ইলেকশন হয়? এইভাবে ফেয়ার ইলেকশন হয়? যে জোর জবরদস্তি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করার পরও ইডিসিবিআই ব্যবস্থা নেয়নি কেন? প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও, मैं भ्रष्टाचारियों के खिलाफ लड़ रहा हूं और ये भ्रष्टाचारी बचा रहा है। তাহলে আপনি অজিত পাওয়ারকে কেন এনডিএ সরকারের মহারাষ্ট্রতে উপমুখ্যমন্ত্রী করেছেন? আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন, তাহলে আপনার সরকারের উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কি করে অজিত পাওয়ার হয়, যার বিরুদ্ধে আপনি 70,000 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন 1 বছর আগে? হিমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে, সে আসামের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, সবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জনসমক্ষে প্রমাণ রয়েছে। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তাদেরকে বড় বড় পদ দিয়ে পাশের চেয়ারে বসে ঘোষণা করছে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। আপনি লড়ুন, আমরা আপনার সঙ্গ দেবো। যারা বিজেপিতে গেছে, যাদের 7 খুন মাফ করেছেন, তাদেরকে আগে গ্রেপ্তার করুন। দেখি আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপনি কথা রাখতে পারেন কিনা। আপনি মানুষকে বোকা ভাবছেন, আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই, এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো, বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো, আর নাচাচ্ছেনও। আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব, গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন, প্রতিবার, প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে, সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। গরিব মানুষের টাকা বন্ধ করার পরও খড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বানানোর অনুমতি রাজ্য সরকারকে দেয়নি ইলেকশন কমিশন। এমসিসি আদর্শ আচরণবিধি আসার পর সিবিআই ইডি নোটিশ দিচ্ছে 3 বছর পুরনো কেস, এতদিন অ্যারেস্ট করলেন না কেন? বেল পেয়ে যেতে বলে এতদিন অ্যারেস্ট করলেন না কেন? 16 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে, আপনি অ্যারেস্ট করুন না, 15 তারিখ ধরে তুলে দিতেন, অ্যারেস্ট করতেন, আমরা আইনত লড়তাম, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতাম, কোনো অসুবিধা নেই। তার কারণ আপনারা জানেন, যদি 1 মাসে বেল পেয়ে যায়, যদি 2 মাসে বেল পেয়ে যায়, আর নিয়ম অনুসারে তো আপনি 90 দিনের বেশি রাখতে পারবেন না। জোর জবরদস্তি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হচ্ছে। জোর জবরদস্তি গায়ের জোরে কোনো আইনে নেই। 90 দিনের বেশি কাস্টাডি এই সিবিআই মামলা, ইডি মামলায় গায়ের জোরে ধরে রাখা, আর যারা বিজেপিতে গেছে তাদেরকে 7 খুন মাফ। ভোট তো ইডি সিবিআই দেবে না, ভোট সাধারণ মানুষ দেবে। আমরা তাই আজকে গভর্নরের কাছে, রাজ্যপালের কাছে এসছি, তাকে অনুরোধ করেছি, আমাদের 10 জনের প্রতিনিধি দল, তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে, যে ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয়, এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। যেভাবে ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে, আমি ছেড়ে দিলাম কৃষি ভবন,
আমি ছেড়ে দিলাম পার্লামেন্ট, আমি ছেড়ে দিলাম বিজেপির শাসিত সরকারের কোনো দপ্তর, ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে এই জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না। আজকে ইলেকশন কমিশন যেভাবে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফকে কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, তাদের টেনে হিচড়ে ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ভ্যানে তুলেছে, তারপর এখনো নিয়ে গিয়ে মন্দির মাঠ পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে। আমি মনে করি আজকে গণতন্ত্রের জন্য কালো দিন, এবং প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে। আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক, বিশেষ করে এই রাজ্যের, আপনি নিজেকে বারে বারে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে দাবি করেন। আপনি বলছেন আমি রাস্তায় থাকবো নির্বাচন যাতে অবাধ হয়, শান্তিপূর্ণ হয়, ভালো হয়। আমরা সবাই চাই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক হোক। এটা গণতন্ত্রের নমুনা নয়। আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের সাথে টেক আপ করতে হবে যে বিজেপির নেতাদের অনুরোধে, আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও দুবার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয়, তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না, কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না, কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না। এবং তার সাথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত পরিবার, যারা বাড়ি হারিয়েছে, যাদের ঘর ধুলো বালিতে নিচে মাটিতে মিশে গেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে, তাদের বাড়ি তৈরি করার অনুমতি অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি এটা টেক আপ করবেন। আগামীকাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব। রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব কালকেই, এবং আমাদের টেক আপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে। তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইব, এবং দরকার হলে আগামীকাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করব। বলছি, ন্যাচারাল ডিজাস্টার হলে ইলেকশন কমিশন সাধারণত অ্যাপ্রুভাল দিয়ে থাকে, এখানে অ্যাপ্রুভাল না দেওয়ার কারণ কি? কেন্দ্রের দ্বারা প্রভাবিত ইলেকশন কমিশন? নিশ্চিতভাবে এটা মানুষ দেখুক। আর এখানে তো কেন্দ্র থেকে টাকা চাওয়া হচ্ছে না, তারা বাড়ির টাকা বন্ধ করে রেখেছে। আমাদের রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আপনারা বাড়ির টাকা দেবেন না, আমরা বাড়ি তৈরি করব। কিন্তু বিশেষ করে যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িটা তাড়াতাড়ি করতে দিন, তার কারণ তারা থাকার জায়গা নেই। তারা যে 4টে তিরপল পাতিয়ে থাকবে সেটাও নেই। বিভিন্ন জায়গায় রিলিফ ক্যাম্পে রয়েছে, কেউ প্রতিবেশীর বাড়িতে রয়েছে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে, ছোট ছোট বাচ্চা, তারা যাবে কোথায়? বিজেপির নেতারা তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি। প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে গেছে, একটা পরিবারের সাথে দেখা করেছে। আপনি দেখুন না, শেষ কবে জলপাইগুড়িতে এসেছিল? নির্বাচনের আগে, 2021-এর আগে। আবার এসছে 3 বছর পরে, আবার আসবে 26-এ। এদের লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রতারণা, মানুষকে ভুল বোঝানো এবং একের পর এক জুমলা ঘোষণা করা। এরা কোনোদিন প্রকৃত মানুষের উন্নয়ন চায়নি, সেই কারণেই এরা গায়ের জোরে আটকে রেখেছে। আর যদি না রাখে নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে। নির্বাচন কমিশন জানে অ্যাপ্রুভাল দিলে বাড়ি তৈরি করার কাজ শুরু হবে, আর যদি বাড়ি তৈরি করার কাজ শুরু হয় তাহলে মমতা ব্যানার্জির সরকারের জনপ্রিয়তা বাড়বে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো চোখে দেখবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বুকে আগলে রাখবে। সেই কারণে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বাড়ির টাকা যাতে বাংলার মানুষ না পায় অনুমতি দিচ্ছে না। নইলে আর কি কারণ হতে পারে? আপনাদের কাছে যদি অন্য কোনো কারণ থাকে আপনারা বলুন। রাজ্যপাল আজকে পিংলায় গেলেন, সেখানে গিয়ে আবার রিপোর্ট গেছেন এবং সরকারের কাছে রিপোর্টও চেয়েছেন, কি বলবেন? শুনুন, রাজ্যপালকে আমরা দোষ দিই না, তার কারণ কোথা থেকে এই কাঠিগুলো কলকাঠিগুলো নাড়ানো হয় আপনারা জানেন। এই যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত, রাজ্যপাল তো গেলেন জলপাইগুড়িতে, কিন্তু এই যে 1500 লোকের বাড়ি এখনো পর্যন্ত হয়নি, রাজ্যপাল 10 দিনে লিখেছে কেন্দ্রকে বা ইলেকশন কমিশনকে। তার কারণ কেন্দ্র চায় না মানুষের বাড়ি হোক।
কেন্দ্র চায় না ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথায় ছাদ ফিরে পাক। রাজ্যপালকে উপর থেকে যা বলে দেওয়া হবে তাই করবে, তারও বাধ্যবাধকতা আছে। এটাই দেশের গণতন্ত্র, এটাই মোদিজির নতুন ভারত, যেখানে ইলেকশন কমিশন প্রমাণ থাকার পরেও এনআইএর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। আর বিজেপি অভিযোগ করেছে বলে বাংলার ডিজিকে চেঞ্জ করে দেবে। এটাই ইলেকশন কমিশন এবং তার প্রকৃত চেহারা। তাহলে কি রাজ্যপালের কাছে আশ্বস্ত হচ্ছেন? না, উনি আমরা যে কথাগুলো বলেছি উনি আমাদের সাথে সহমত প্রকাশ করেছেন। উনি আমাদের বলেছেন যে 100 দিনের কাজেও, আমি যখন অক্টোবর মাসে এখানে এসেছিলাম আমাদের প্রতিনিধি দল, তখন উনি বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আমি এটা নিয়ে গিয়ে টেক আপ করবো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমি এই বিষয়গুলো জানাবো এবং আমার যতদূর ক্ষমতা রয়েছে আমি এটা নিয়ে টেক আপ করে যত দ্রুত এই জট মেটে এবং এর সমাধান প্রতিকার নিরসন হয় আমি দেখব। উনি আজকে বলেছেন যে আমি 24 ঘন্টার মধ্যে টেক আপ করেছিলাম, আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে 100 দিনের মানুষের টাকা ছেড়ে দেবো, তারপরও কেন ছাড়েনি আমি জানি না। তবে আপনারা যে দাবিগুলো রাখছেন অত্যন্ত ন্যায্য, ন্যায়সম্মত। আমি এটা আগামীকালই ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব এবং সবার অধিকার আছে লেভেল প্লেইং ফিল্ড। উনি ফেয়ার প্লেতে বিশ্বাসী, উনি চান শান্তিপূর্ণ ফেয়ার নির্বাচন হোক, আর ফেয়ার নির্বাচন তখনই হবে যখন ইলেকশন কমিশন ফেয়ার হবে। ইলেকশন কমিশন যদি বিজেপির হাতের পুতুল হয়ে থাকে তাহলে নির্বাচন কোনোদিন ফেয়ার হবে না। আপনারা দেখেছেন চণ্ডীগড়ে মিউনিসিপ্যাল ইলেকশনে, চণ্ডীগড় মেয়র ইলেকশনে কিভাবে ব্যালট পেপার কেটে দিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডারে তাকে বরখাস্ত করা হয়েছিল, তাকে কোর্টে ডেকে পাঠিয়ে ভৎসনা করা হয়েছিল। সেই ইলেকশন কমিশনার যে বসেছিল অনিল মাসে কার অঙ্গুলি হেলনে কাজ করছিল, যে ব্যালট পেপারে ভোট ক্যান্সেল করে দিচ্ছে, তো গণতন্ত্রের লজ্জা। তারই নিদর্শন আমরা জাতীয় স্তরে এখন ইলেকশন কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি। যেটা চণ্ডীগড়ে হয়েছিল সেটাই আগামী দিন ভারতবর্ষে হবে। যেভাবে এরা জোর জবরদস্তি, যেখানে এজেন্সি লাগিয়ে পাচ্ছে না, পরবর্তীকালে ব্যালট কেটে দিচ্ছে, যাতে নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রতিফলন না থাকে। আরে আমি কাকে ভোট দেবো কি না দেবো আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি ভোট না দিলে আমার বাড়ির টাকা বন্ধ, আমার জলের টাকা বন্ধ, আমার রাস্তার টাকা বন্ধ, আমার 100 দিনের টাকা বন্ধ। এই যে প্রতিহিংসামূলক রাজনীতি এবং এর নতুন অধ্যায় বিজেপি শুরু করেছে 2021-এ বাংলায় হারার পর, এর জবাব আগামী দিন বাংলার মানুষ দেবে। এবং 2021-এ যা ফল হয়েছিল এদের, তার থেকেও খারাপ পরিণতি 4 তারিখ যখন ফল ঘোষণা হবে দেখতে পাবে। আপনি কি মনে করেন দেশ ডিক্টেটরশিপের দিকে এগোচ্ছে? আমি মনে করি না, এটা প্রতিষ্ঠিত, এটা প্রতিষ্ঠিত, সবাই মনে করে। আপনি 4টে মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন, দেশ যদি ডিক্টেটরশিপের দিকে না এগোয় তাহলে সিটিং চিফ মিনিস্টারদের আপনি অ্যারেস্ট করছেন, যারা বিজেপিতে যাচ্ছে তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে, আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দিয়ে আপনি জেলে পড়ছেন। আরে মাথা নিচু তো 1 মিনিট, আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের 1 মিনিট লাগবে মাথা নিচু করতে। আমরা মাথা নিচু করলে লোকের সামনে করব। If we'll have to bow, we'll bow before the power of the people, not before the people in power. আমরা দিল্লির স্বৈরাচার অত্যাচারীদের কাছে মাথা নত করব না, সাধারণ মানুষের কাছে করব, সমাজের লোকেদের কাছে করব, বাংলার মানুষের কাছে করব, জনগণের কাছে করব, গণতন্ত্রের দেবতা যারা তাদের কাছে করব। আমরা আগামীকাল আবার আসব এবং আমরা আশাবাদী যে রাজ্যপাল সদর্থক ভূমিকা পালন করবে এবং দিল্লিতে আমাদের সাংসদরা যারা রয়েছে তারা 24 ঘন্টা ধর্নায় বসবে এবং প্রত্যেকটা নাগরিকের দেশের পিসফুল প্রোটেস্ট, শান্তিপূর্ণভাবে ধর্নায় বা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। এই অধিকার আমাকে আমার সংবিধান দিয়েছে। আমার এই অধিকার বিজেপি কাটতে পারবে না, দিল্লি পুলিশ কাটতে পারবে না, ইডি কাটতে পারবে না, ইলেকশন কমিশন কাটতে পারবে না, সিবিআই কাটতে পারবে না, এনআইএ কাটতে পারবে না। তাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। আর এনআইএর ডিরেক্টরকে আমি চ্যালেঞ্জ করব, যেসব প্রেস রিলিজ করে ভাওতা দেবেন না, আমার বিরুদ্ধে মামলা করুন। আমি তো বলছি, অ্যাকিউজ করছি আপনাকে, ফুটেজটা কোর্টে দেবো যে 26 তারিখ 52 মিনিটের প্যাকেট হাতে মিটিং হয়েছে কিনা। প্যাকেট হাতে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে।
কুইট প্রো কুও। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে একজন সরকারি আধিকারিক একটা মিষ্টির প্যাকেট নিতে পারে না কারোর থেকে, এটা দেশের আইন। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমাকে যদি কেউ একটা মোবাইল ফোন দেয় আমি নিতে পারি না, আমাকে যদি কেউ একটা কার্ড দেয় আমি নিতে পারি না। সেখানে প্যাকেট হাতে মিটিংয়ে আপনি ঢুকেছেন, প্রবেশ করেছেন, আর 52 মিনিট পর খালি হাতে বেরিয়ে এসছেন, যদি এনআইএ এর ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে। এত বড় এজেন্সি তো, যাকে তাকে যখন ইচ্ছা তুলছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, যারা অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করুন, দুধ কা দুধ পানি কা পানি। আমি দরকার হলে আপনাদের ছবিও দেখাতে পারি, আমার মোবাইল ফোনে আছে। কিন্তু যেহেতু ইনভেস্টিগেশন চলছে আমি সেটা দেখাবো না, সঠিক টাইমে আমরা প্রকাশ করব। প্যাকেট হাতে ঢুকছে এবং মিটিং করে, এবং ধনরাম সিং এর বাড়ির লোক তার বাড়িতে যে কাজ করে, তার বিল্ডিং এ যে কাজ করে, সে রিসিভ করে নিয়ে ধনরাম সিং এর ফ্ল্যাটে ঢুকাচ্ছে, এবং যখন নিচে নামছে তখন সে গাড়ি অবধি ছেড়ে দিয়ে যাচ্ছে। এ সমস্ত তথ্য রয়েছে। টাওয়ার লোকেশন ম্যাচ করলেই তো বোঝা যাবে। জিতেন্দ্র তিওয়ারির টাওয়ার লোকেশন, তার ড্রাইভারের টাওয়ার লোকেশন, ধনরাম সিং এর টাওয়ার লোকেশন, আইপিডিআর ডেটা ম্যাচ করা উচিত। অর্থাৎ ইন্টারনেট ইউজ করে কাকে ফোন করেছে। সরকার তো পেগাসাস লাগায় না সবার পিছনে, এখন লাগাক না ধনরাম সিং এর পেছনে। এই সত্যটা যাতে মানুষের সামনে প্রকাশ্যে আসে, একটা অগ্রণী ভূমিকা বা একটা সদার্থক ভূমিকা বা একটা ইতিবাচক ভূমিকা প্রমাণ করে দেখান না, পালন করে দেখান না। কে বারণ করছে? আপনারা যেভাবে বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন, এই কারণে আপনাদেরকে বাংলা বিরোধী বলা হয়। তার কারণ বাংলা থেকে বাংলার নির্বাচিত প্রতিনিধিরা আজকে দিল্লিতে তাদের অভিযোগ জানাতে গেছে যে বিজেপির কথায় আপনি ডিজি চেঞ্জ করবেন পশ্চিমবঙ্গ পুলিশের, আর আমাদের হাতে প্রমাণ আছে আপনি এনআইএ ডিরেক্টর চেঞ্জ করবেন না। আমাদের সরকার লিখে দেওয়ার পরও বাড়ি তৈরি করার ক্ষতিগ্রস্ত পরিবারদের অনুমতি দেবেন না। এই কারণেই আপনারা বাংলা বিরোধী। যত দিন যাচ্ছে মানুষের কাছে আপনারা আরো প্রকাশ্যে আপনাদের এই চেহারা এবং আপনাদের এই বিজেপির তল্পি বাহকতা প্রকাশ্যে আসছে, এবং মানুষ তার যোগ্য জবাব আগামী দিন দেবে। নির্বাচন ঘোষণা হয়েছে, এমসিসি চলছে, আদর্শ আচরণবিধি লাগু হয়েছে, নির্বাচন সাধ্যপায় হবে, সেটা নির্বাচন কমিশন করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এমসিসি লাগু হওয়ার পর বিজেপির নেতা কিভাবে এনআইএর এসপির সাথে বৈঠক করে? নির্বাচন ঘোষণা হওয়ার পর, এমসিসি লাগু হওয়ার পর, সেই মিটিংয়ের পর কি করে নোটিশ যায়? নোটিশ কেন 15 তারিখ যায়নি? নোটিশ কেন 14 তারিখ যায়নি? নোটিশ কেন বৈঠকের পর গেছে? তার মানে কনস্পিরেসিটা বিজেপি ধনরাম সিং এর বাড়িতে তৈরি হয়েছিল। আর এই ধনরাম সিং, শুনে রাখুন, প্রাইম মিনিস্টারের সিকিউরিটিতে ছিল। তথ্য বার করে দেখবেন, স্পেশালি অর্ডার করে পাঠানো হয়েছে, মেডেল দেওয়া হয়েছে। তার কারণ বিজেপি যা বলেছে করেছে, দেশের গণতন্ত্র ধ্বংস করেছে প্রতিনিয়ত, প্রতি পদক্ষেপে, তাই মেডেল দিয়েছে। এবার বাংলায় পাঠিয়েছে যে বাংলায় গণতন্ত্র শেষ করো, মানুষের উপর অত্যাচার করো। ভোর 4টের সময় বাড়িতে মহিলারা শুয়ে আছে, তাদেরকে ধরে টানা হিচড়া করো। আপনারা বলুন না, যারা গ্রাম বাংলায় থাকে, যখন রাত্রে একটা গ্রামের লোক শুতে যায়, সে কি পরিস্থিতিতে শুতে যায়? এক কাপড়ে থাকে না, 2 কাপড়ে থাকে, আর এই গরমের মধ্যে সেখানে মহিলাদের বাড়িতে ঢুকে যাচ্ছে। এইটুকু সম্মান রাখবে না? ভোর 4টের সময় আপনি যান না, সকাল 7টায় যান, গ্রামের লোক সকাল 6টায় ঘুম থেকে উঠে যায়। আপনি সকাল 6:30টায় যান না, আপনি গেছেন 4টের সময়, ভোর 4টে, আর পিছন পিছন সংবাদ মাধ্যম নিয়ে গেছেন। আপনি যদি চান তদন্ত প্রক্রিয়া সঠিক পথে এগোবে, আপনি সংবাদ মাধ্যম নিয়ে যাবেন কেন? আপনি সংবাদ মাধ্যম জানতে পারবে, পড়ে যাবে। 6টায় ঘটনা ঘটলো, আপনারা অফিসাররা রেকর্ড করলো, নিয়ে পাঠালো, আলাদা কথা। আরে ক্যামেরা দেখা যাচ্ছে তো, বুম দেখা যাচ্ছে তো সকাল 6টায়। যারা যাচ্ছে তারা পৌঁছাচ্ছে কি করে?
এ তো এখান থেকে হাজরামুন নয় যে 5 মিনিটে চলে গেলাম, বা এখান থেকে পার্ক স্ট্রিট না। কলকাতা থেকে ভূপতিনগরের দূরত্ব কত, কলকাতা থেকে সন্দেশখালীর দূরত্ব কত, সেই প্রশ্নটা আজকে সাধারণ মানুষের মনে জাগছে। সুতরাং আমরা এটা নিয়ে আগামীকাল আবার রাজ্যপালের সাথে দেখা করব এবং পরবর্তী পদক্ষেপ আমরা সেভাবে ঘোষণা করব। ঠিক আছে? ব্যবস্থা না নেয় বা এজেন্সি যদি কাউকে না সরায় সেক্ষেত্রে আপনাদের নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ আগামীকাল রাজ্যপালের সাথে কথা বলে আমরা ঠিক করব। আমরা তো বললাম ওনারও বাধ্যবাধকতা রয়েছে, উনি আমাদের যে বক্তব্যগুলো রয়েছে বা আমাদের যে অভিযোগগুলো রয়েছেন উনি মনে করেন প্রত্যেকটা দাবি ন্যায্য এবং ন্যায়সম্মত। উনি আমাদের সাথে এগ্রি করেছেন এবং উনি এগ্রি করে বলেছেন আমি কালকে এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব। যদি উনি কোনো রকম সদার্থক উত্তর না পায় বা আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ রাজ্যপালের তরফ থেকে দেখতে না পাই বা ইলেকশন কমিশনের তরফ থেকে দেখতে না পাই, পরবর্তী কর্মসূচি আমরা আগামীকাল এখান থেকেই ঘোষণা করব। English, just very briefly, sir, in English. Purpose. What happened today in broad daylight in Delhi is extremely painful and unfortunate. The way democracy has been muzzled, killed in broad daylight is for everyone to see. This is BJP's new India. 10 members from the Trinamool delegation, including 5 members of parliaments, went to submit a memorandum and a representation on how the central agencies are being used and are being puppetry to their masters in Delhi and working on BJP's behest at a time when the elections are taking place and at a time when the MCC is in place, at a time when the MCC is in effect, and those member of parliaments were dragged, pushed, shoved, mercilessly manhandled and dragged and pulled by their hair and taken into custody. What was their demand? Their demand was one, that the election commission should give their nod to the state government, where the state government had made repeated requests and written to the election commission saying we want to commence with the construction of the houses of the persons affected by the storm in Jalpaiguri 1 week back. Despite repeated requests from the state's end, the election commission has not given its approval or nod. The second demand was, we have furnished enough proof and evidence yesterday from our press conference that the SPNIA, the Superintendent of Police of the National Investigative Agency, which claims itself as one of the most premium, most investigative agencies of the country, the SPNIA, whose name is Dhanraj Singh, held a clandestine meeting with one of the BJP functionaries whose name is Jitendra Tiwari on 26th of March, 10 days after the elections were announced. Is it not a violation of the Model Code of Conduct? The Election Commission cannot continuously turn blind eye and watch as a mute spectator, or conspicuously maintain silence over the serious allegations that we have been raising. When BJP raises any allegation or make any request without verifying, without any substantive proof, without any evidence, you change the DG of West Bengal Police, and that too twice in 48 hours. You change the SPs of 5 different districts, the DMs, because BJP leaders have requested. There's no proof in hand. But when we are furnishing proof, we are furnishing the visitors book, the log, the register of SP NIA's residence on the 26th of March. We have furnished the lease agreement of SP NIA's current residence in New Town. Despite those proof, and we have CCTV footages as well, where the BJP functionary, here namely Jitendra Tiwari, is walking with a parcel in hand and doing a clandestine meeting secretly, discreetly, covertly, without letting anyone know.
and entering the premise of the residence of SPNIA at 6:30 p.m. in the evening and walking out without the parcel, empty-handed, at 7:22 p.m. in the evening. That means the CCTV footage itself is a testament to the fact that the meeting lasted for 52 minutes at a time when elections are in place, when the MCC is in effect. What is failing the Election Commission from taking action against the NIA SP and NIA director? ED is going to different places, conducting raids, sending notices. CBI has sent 150 notices in the last 10 days over 3-year, 2-year, 4-year-old cases. What stopped them from taking action before the MCC was announced? Because as per the law, you will get bail in 90 days. At the max, they can keep you in custody, including their own custody and JC for 90 days. You will be bailed out after 90 days. So here, the timing is extremely important. They have started to issue notices after the elections are announced. They are conducting raids after the elections are announced. They are holding meetings without any fear or fervor at a time when the MCC is in effect. It's extremely shameful, and it's a black, dark day for India's democracy. I think democracy has been killed today by what I have seen in the footages that the media has ran since the evening. It's extremely unfortunate that women member of parliaments were dragged and pulled by their hair just because they have raised valid questions, and they have questioned the one who is playing continuous puppetry to their masters in Delhi. Election Commission must act. Election Commission must change the ED director. Election Commission must change the CBI director. If it has to prove its neutrality, if it has to prove that it's not biased, if it has to prove it's impartial, it has to change the NIA director as well. Because they are the proof, and still you are not taking action. The Prime Minister is talking about fighting against corruption. And you have the most corrupt element of the country, people like Ajit Pawar, who are accused of 70,000 crore rupees scams. They are a part of the NDA government, the present NDA formation in Maharashtra. Ajit Pawar is the Deputy Chief Minister of the Maharashtra government, who is the blue-eyed boy of the BJP top brass now. On the other hand, you have Arvind Kejriwal, who is behind bars because he failed to bow. He didn't bow down. He didn't budge an inch from his fight. So it's for the people of the country to see. If you bow before the BJP, all your sins will wash away. If you don't bow before the BJP, you will be taken to custody through NIA, ED or CBI. I repeatedly say, and I say it again, if we will have to bow, we will bow before the power of the people, not before the people in the power. And I tell you in all grace and humility that BJP is scared, BJP is perturbed, BJP is perplexed, BJP is rattled. That is why at a time when MCC is in place, BJP is putting all opposition leaders, including the chairpersons of the party, coordinators of the party, presidents of the party, sitting chief minister. You have two tales to tell everyone. There are two Hemant in India. One is Hemanta Biswa Sharma and the second is Hemant Soren. You take the example of Hemanta Biswa Sharma. He was accused of the 2,000 crore Sharda chit fund scam. And the investigation was ordered by CBI, by Supreme Court, and was handed over to CBI on 9th of May in 2014. Hemanta Biswa Sharma went to BJP in 2015, became the health minister and finance minister of Assam in 2016. Now he is the chief minister of Assam because he bowed before BJP. And look at Hemant Soren, he bowed before the people. He is taken to task, he is in custody. He failed to bow before. He didn't consider BJP's pressure. He didn't accepted BJP's offer. He is taken to task. From last 3 months, a sitting chief minister who has been elected by the people is in custody. And a culprit who is accused of the
1,000 crore Sharda scam is in chair and is now ruling a state, becoming the chief minister of that state because it has surrendered and sold its spine before the BJP. This is the example India should take, and should take it as an example and take it to its stride. And I believe that once the nation take these examples to its stride, the results, the effect, and when the results outcome of this electoral battle comes out on the 4th of June, is going to be detrimental for the BJP. It is going to witness the power of the people. The ruling party or the ruler doesn't have the last word. Everyone ruling the country or a state thinks that I will take the last word, I will have the last word. Here we have sat in public offices or in the chairs that we belong to, whether it be a public representative, whether it be a MP's office, whether it be a minister's office or an MLA's office. We are here to serve the people. And BJP is here to kill the people, to kill the democracy, to kill the constitution, to kill the institution. And India is seeing that. And India will give a befitting reply and a resounding response that BJP leaders will remember it for generations and years. Thank you.